দেশের কল্যাণে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এনডিএম আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, শুধু সংস্কার ও নির্বাচনী ব্যবস্থা নয়, মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, খাদ্য ইত্যাদির মতো মৌলিক বিষয়গুলো নিয়ে জনকল্যাণে পদক্ষেপ নিতে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে। আরও বিস্তারিত জানাচ্ছেন মাহবুব সৈকত। আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার। বিশিষ্টজনদের সম্মানে রাজধানীতে এনডিএম এর আয়োজিত ইফতার মাহফিলে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা এবং অন্যান্য দলের সংস্কার প্রস্তাব নিয়ে। মূল বিষয়টি এক জায়গায়, এবং সেটি হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি। যারা আন্দোলন করেছি সেই দলগুলো কম বেশি অনেকগুলো দল একসাথে বসে আমরা ৩১ দফা উপস্থাপন করেছি জাতির সামনে। সেই ৩১ দফা আমরা আজ থেকে প্রায় ২.৫ বছর আগে, মোটামুটি কম বেশি ২.৫ বছর আগে উপস্থাপন করেছি, যখন অনেকেই বলেননি সংস্কারের কথা। আমরা যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের দলগুলোর শত শত হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, অত্যাচারিত নির্যাতন হয়েছে, সেই স্বৈরাচারের বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা সংস্কারের প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছি। রাজনীতি যেহেতু দেশ এবং মানুষের জন্য, তাই তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা সামনে আনার উপরও জোর দেন তিনি। আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটাকে হ্যান্ডেল করব, কিভাবে এই ব্যবস্থাটাকে ডিল করব, আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা ক্রয় সীমার ভেতরে রাখবো। এখন এটিকে যদি রাখতে হয় তাহলে আমাদেরকে বাজার ব্যবস্থাকে কিভাবে আমরা সাজাবো, এটিকে যদি তাই করতে হয় তাহলে কিভাবে উৎপাদন বাড়াবো আমরা, কেন আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করছি না? আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে যে এই বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে। ফ্যাসিবাদ বিরোধী দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে একসাথে বসে দেশকে এগিয়ে নিতে কাজ করারও আহ্বান জানান তারেক রহমান। দেশ ও জাতির প্রয়োজনে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো আমরা একসাথে বসে আলোচনা করে যাতে আমরা জনগণের সেই সমস্যাগুলো ধীরে ধীরে কমিয়ে আনতে সক্ষম হই। আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে কেউ কোনো কথা বলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফ্যাসিবাদের পতনে দীর্ঘ ৬ মাস পেরিয়ে গেলেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখনও কেন বাতিল হয়নি, এমন প্রশ্ন তুলেছেন অপর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। গণমাধ্যম কর্মীদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। বিএনপি একটি সেল যাদের কাজ খুন পরিবার এবং ২৪শে আন্দোলনে নিহত আহতদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যেসব ব্যবসায়ীদের কারণে দেশের অবস্থা নাজুক হয়েছে তাদের এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? একটি বিশেষ দল সম্পর্কে আপনার কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র আপনার কিছুই লিখছেন না, শুধু লিখছেন কিন্তু বিএনপি সম্পর্কে, কিন্তু আরও কিছু আছে তো, অনেক কিছু পর্দার অন্তরালে অনেক কিছুই ঘটছে, আপনারা কিন্তু লিখছেন না। এই ব্যবসায়ীদের সম্মেলনে কারা কারা ছিল, কারা কারা গ্রেপ্তার হয়েছে, কারা কারা হয় নাই, কেন হয় নাই, এটা একটু আপনাদের তুলে ধরা দরকার। দলের স্থায়ী কমিটির অপর সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা ফ্যাসিবাদীদের বিদায় করেছে তাদের সে উদ্দেশ্য হারিয়ে যেতে দেয়া যাবে না। কেন এই সরকার আজকে পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে নামেই বলেন না কেন, সেই আইন আজকে পর্যন্ত কেন বাতিল হলো না? আমি প্রশ্ন আজকে সরকারকে করতে চাই। আপনারা সাংবাদিক, আপনাদের এই কথা জোর গলায় বলা উচিত, আমি বিশ্বাস করি। একজন সাবেক তথ্যমন্ত্রী হয়ে আজকে নতুন করে বলছি, সংবাদপত্রের স্বাধীনতা পেতে রেখে কোনোদিন গণতন্ত্র হতে পারে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে দুর্নীতি ও দুঃশাসন দূর করাই জামায়াতের মূল এজেন্ডা। এই দুটি জনবিরোধী বিষয় চিরতরে দূর করতে জামাত লড়াই চালিয়ে যাবে। রাজধানী মিরপুরে ঢাকা মহানগর উত্তর জামাত আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জামাত আমির জনকল্যাণমূলক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামের মূল্যবোধ সর্বস্তরে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। রাজধানীর কাফরুলে বিশিষ্টজনদের সম্মানে অনুষ্ঠিত হয় জামাত ইসলামীর এই ইফতার মাহফিল। অনুষ্ঠানে দলের আমির ডাক্তার শফিকুর রহমান দেশে ধর্ষণ, ছিনতাই, হত্যাসহ চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আমরা ৯১ মুসলমানের দেশ, অ্যাবসলিউটলি এই জমিন শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহর কোরআন দিয়ে শাসন হয়নি। এই হয়নি বলেই আমাদের সমাজে খুন, দর্শন, লুণ্ঠন, মাস্তানি, সন্ত্রাস, জনজীবনে বিপর্যয়, অশান্তি গড়ে এবং বাইরে সর্বত্র আল্লাহর বিধান থেকে সরে যাওয়ার এটা হচ্ছে কুফল। মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামের পাশে থেকে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাতের আমির। যদি এর ভিত্তিতে একটা সোসাইটি আমরা বিল্ড আপ করতে পারি, তাহলে ওই সোসাইটিতেই হবে জাস্ট সোসাইটি বা সত্যিকারের একটা ন্যায় ভিত্তিক সোসাইটি, সমাজ। এবং সেই সমাজ হবে বিয়ন্ড ডেসপিরিটি। এখানে কোনো ধরনের ডেসপিরিটি থাকবে না, এখানে থাকবে পেরিটি। সবার মাঝে একটা সামঞ্জস্য থাকবে, সমতা থাকবে, বৈষম্য থাকবে না। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচনের বিষয়ে আবারও মতামত দিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, এক্সিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা জানান নাহিদ। শিমুল খানের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির এনসিপির এই ইফতার মাহফিল। বাংলাদেশের মানুষ এক নতুন সংস্কৃতির রাজনীতি চায়, যে রাজনীতিতে পারস্পরিক প্রতিযোগিতা থাকবে, জনসেবা করবার প্রতিযোগিতা। সেই রাজনীতিতে কোনোভাবেই চাঁদাবাজির কোনো স্থান হবে না, টেন্ডারবাজির কোনো স্থান হবে না। অনুষ্ঠানে দলটির নেতাকর্মীরা জানান, নির্বাচনের আগে আওয়ামী লীগকে কোনো রাজনীতিতে দেখতে চান না তারা। আওয়ামী লীগকে আমরা পরবর্তী বাংলাদেশে আমরা রাজনীতিতে দেখতে চাই কি চাই না, এই বিষয়গুলোকে আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো একটি ঐক্যমত্যের মধ্য দিয়ে যাবে এবং পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি বেটার বাংলাদেশ আমরা রেখে যেতে পারবো। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের জন্য পরিস্থিতির উন্নতি জরুরি। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চায়। শাসন কাঠামোয় মৌলিক এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে দেশের সাংবিধানিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাই। তাই আমরা একটি নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন রিপাবলিকের কথা বলছি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার স্বপ্ন গণ অভ্যুত্থানের মাধ্যমেই আমাদের মধ্যে তৈরি হয়েছিল। আমরা তাই সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই বারবার বলে যাচ্ছি। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফায়সালা দরকার বলেও মনে করেন নাহিদ ইসলাম। যেই ফ্যাসিবাদী যারা দোষর রয়েছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা। সেই দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বিগত নির্বাচনে ১ কোটিরও বেশি প্রবাসী ভোটার ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে কমিশন বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটাররা যেন ভোট দিতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে ইসি। সানাউল্লাহ বলেন, এপ্রিলের মাঝামাঝি সময় রাজনৈতিক দল এবং নীতি নির্ধারকদের মত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আরও বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত ৩৪টি দেশের ৪৪টি মিশনে প্রায় ১ কোটিরও বেশি ভোটার ভোট দিতে পারেননি। তবে সেই অসঙ্গতি আর থাকছে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার 1 কোটিরও বেশি প্রবাসী ভোটার যেন ভোট দিতে পারে সেই লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কমিশন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেম এবং প্রক্সি ভোটিং এর প্রস্তাবনা তুলে ধরে বাংলাদেশ ডাক বিভাগ সহ কয়েকটি প্রতিষ্ঠান। তবে প্রক্সি ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছে কমিশন বলে জানান ইসি সানাউল্লাহ। সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট পদ্ধতি এবং অনলাইন পদ্ধতিটি তারা ট্রায়ালের জন্য সাজেস্ট করেছে এবং এটাকে ডেভেলপ করে যাতে করে টেস্ট করে দেখা যায় যে কোনটি বেশি গ্রহণযোগ্য এবং কিভাবে এটা বাস্তবায়ন করা যায়। পাশাপাশি তারা যেটা সাজেস্ট করেছে যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ইসি সানাউল্লাহ বলেন, বিগত সময়ে বিদেশে অবস্থানরত প্রায় 1 কোটিরও বেশি ভোটার তাদের ভোট দিতে পারেননি। আগামী নির্বাচনে তা নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম, যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। বাংলাদেশের ভিতর থেকে মাত্র 433টা পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে। এ সময় ইসির এই মুখপাত্র বলেন, প্রক্সি ভোটিং সিস্টেমে বিশ্বস্ত প্রতিনিধির মাধ্যমে ভোট দেওয়ার প্রস্তাবনা এসেছে। এ বিষয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে ওয়ার্কশপ শেষে রাজনৈতিক দলসহ নীতি নির্ধারকদের সাথে বসে তা চূড়ান্ত করা হবে। আশা করছি যে 7-8 এপ্রিলের এক সপ্তাহের মধ্যে সেটা ডেভেলপ হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই। আবু সাদ অপু, মাই টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাবে 635 কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনে এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। তিনি জানান, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের নামে সম্পদ জব্দের আবেদনও আদালতে গৃহীত হয়েছে। এস এম আরিফের রিপোর্ট। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন বলে জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। 24টি অ্যাকাউন্টে প্রায় 635 কোটি প্লাস মাইনাস। শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের নামে সম্পদ জব্দের আবেদনও আদালতে গৃহীত হয়েছে বলে জানান এই দুদক কর্মকর্তা। তাদের বিরুদ্ধে আরও একটি সম্পদ জব্দের ব্যাপারও একটি আবেদন ছিল এবং সেই আবেদনও বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। কবে কখন যাবেন এই বিষয়টা আমাদের যে সংশ্লিষ্ট অনুসন্ধান দল তারা ঠিক করবেন। আমি আপনাকে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে বলতে পারবো না তাদের সাথে আলোচনা না করে। এদিকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে 1128 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক। 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় 12টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বিদেশে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার এবছরের মধ্যেই দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি জানেন, পাচারের অর্থ ফেরত আনতে কিছু আইনি প্রক্রিয়া মানতে হবে। সচিবালয় নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী জানান, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করছে সরকার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, এবছরের মধ্যেই বিদেশে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার দেশে ফিরিয়ে আনা সম্ভব। অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছে, তাদেরকে যদি না আনি আরও 200 কোটি টাকার বেশি অনেককে আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো।
অর্থ ফেরত আনতে প্রায় 200টি আইনি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে জানিয়ে আগামী মাসের মধ্যেই কিছু দৃশ্যমান অগ্রগতি হবে বলেও জানান তিনি। আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসো, এই জন্য আইনের কিছুটা সমস্যা। আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো, এবং এটা আপনারা নেক্সট মান্থে আরেকটু বেটার জানতে পারবেন, কারণ এই প্রোগ্রেসগুলো আমরা কিছুর মধ্যে করি। এদিকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মন্ত্রণালয়ে যোগ দিয়ে সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এই অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর, খুবই ভঙ্গুর, এটা বুঝতে আমি বুঝে নেব। কালকে প্রধান উপদেষ্টা বলেছেন গাজার সাথে তুলনা করেছেন, এখান থেকে বুঝে নেবেন আপনারা। আকলপানকে নিয়ে ইশারায় কাপে। এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি নিয়ে কাজ শুরু করেছে সরকার। আমরা ভুয়া তথ্যের বেসিসে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এটা ডেভেলপমেন্ট ন্যারেটিভের একটা সাপোর্টিভ একটা হিসাবে আমরা যে বার করতে চেয়েছি, সেই ব্যাপারে আমাদের একটু কাজ করতে হবে। আমি মনে করি আমরা পুনর্বিবেচনা করার জন্য কমিটি হয়েছে, আমরা সহসা এটার সিদ্ধান্তে আসবো, তবে আমি এখনো বলতে পারবো না যে আমরা পিছিয়ে দেব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের গণপদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। বেলা 3:30টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে পদযাত্রকারীদের হাতাহাতি হয়। মিছিলকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়, তখনই হাতাহাতি হয়। 9 দফা দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে গণপদযাত্রা করে এবং স্মারকলিপি দিতে যায়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে পুলিশের ব্যারিকেডের সামনে গেলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশের উপর চড়াও হন। পুলিশের লাঠিপেটার মুখে মিছিলকারীরা এলাকা ছেড়ে চলে যায়। তবে মিছিলকারীদের মধ্যে 5 জনকে স্মারকলিপি দেওয়ার জন্য যেতে দেয়া হয়। এদিকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে 30 কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় চরম বিড়ম্বনায় পড়ে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা নগরবাসী। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষকরা। তবে সকলের দাবি একটাই, নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করা। বিস্তারিত ইলিয়াস মাদবুরের রিপোর্টে। সাম্প্রতিক সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ায় ফুঁসে উঠেছে সাধারণ মানুষ সহ বিভিন্ন পেশাজীবীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ সহ সারা দেশে চলছে বিক্ষোভ প্রতিবাদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে এক মানববন্ধনের আয়োজন করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। 7 দিনের মধ্যে সত্যভাবে অবস্থান নেন, নতুবা আমরা আমাদের এই আন্দোলন আমরা রাজপথে নিয়ে যাব, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আমরা আসবো। এদিকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আগামী 72 ঘন্টার মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে অচল হয়ে পড়ে রাজধানীর শাহবাগ ও আশপাশ এলাকা। ধর্ষকদের চূড়ান্ত বিচার করতে হবে, ধর্ষকদের চূড়ান্ত বিচার, প্রকাশ্যে বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করব না। আমরা আজ এখান থেকে একটি বার্তাই দিতে চাই, ধর্ষকের শাস্তি শুধুমাত্র একটাই, তা হচ্ছে জনসম্মুখে ফাঁসি। শাস্তি সুনিশ্চিত করেন এবং যে ধর্ষিতা তাকে সম্পূর্ণ অধিকার দিয়ে সমাজে বেঁচে থাকার অধিকারটা দেন। ওদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এখানে জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত হবে না, আপনারা একটু দয়া করে যেখানে ছিলেন সেখানে যান। ওরা আমাদের কথা শুনেছে এবং ওখানে গেছে। এদিকে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ডিরেক্টর গিল্ড বাংলাদেশ। এমন একটা সোচ্চার করে তুলুন পুরো বাংলাদেশকে, যাতে এই ধর্ষকদের, এই প্রতারকদের সর্বোচ্চ যে শাস্তি সেটা নিশ্চিত করতে এই সরকার বাধ্য হয়। মানববন্ধনে পরিচালক, শিল্পী ও কলাকৌশলীরা অংশ নেন। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 7 জন বিশিষ্ট ব্যক্তিকে 2025 সালের স্বাধীনতা পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে জানানো হয় যে বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 7 বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার 2025 দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ মরণোত্তর, সংস্কৃতিতে নভেরা আহমেদ মরণোত্তর, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর, মুক্তিযুদ্ধ সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান মরণোত্তর, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যের ক্ষেত্রে আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার মরণোত্তর বহালই থাকছে। রমজানে এবছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় 1446 হিজরি সনের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। রাজধানীর লালমাটিয়ায় নারী সহিংসতায় জড়িত রিঙ্কু এবং বনানী সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ট্রাক চালক টিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, এরই মধ্যে প্রাথমিক তদন্তে বিষয়গুলোর প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান পুলিশ এই উপকমিশনার। ড্রাইভার তাকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত রাখি এবং এর সূত্র ধরে গত রাত 11ই মার্চ মধ্যরাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। দেশে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানান বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ। জাতীয় প্রেস ক্লাবে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি কর্তৃক আয়োজিত কিডনি স্বাস্থ্য সুরক্ষায় প্রতিবন্ধকতা ও উত্তরণ শিরোনামে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পসের সভাপতি ডাক্তার MA সামাদ। তিনি জানান, কিডনি রোগ থেকে বাঁচতে প্রতিরোধের উপর নজর দিতে হবে। এজন্য প্রতি জেলায় ডায়ালাসিস সেন্টার করা সহ সরকারকে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইনের উপর গুরুত্ব আরোপ করতে হবে বলে জানান বক্তারা। দীর্ঘস্থায়ী কিডনি রোগের প্রধান কারণ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং নেফ্রাইটিস। এই 3টা কারণে আমাদের দেশে প্রায় 80% লোকের কিডনি বিকল হয় বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়। আমাদের ট্রান্সপ্ল্যান্টটাকে বাড়ানো দরকার এবং ডায়ালিসিসের পরিধিটিকে বাড়ানো দরকার এবং CAPD যেটা ঘরে বসে করা যায় সেইটা আনয়ন করা দরকার। আর সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার হচ্ছে প্রিভেনশন অ্যান্ড প্রিভেনশন। যাব প্রবাসী সংবাদে। বাংলাদেশে 5G স্পিডে কোরআন তেলাওয়াত করে তারাবির নামাজ আদায় করা হচ্ছে। এতে করে সঠিকভাবে তেলাওয়াত করা হয় না, ভুল ভ্রান্তির আশঙ্কা থাকে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল কুয়ালালামপুর চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ইউথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি। মাহফিল সঞ্চালনা করেন জুবাইর রহমান। বিশেষ আলোচক ছিলেন কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মুশতাক ফয়েজি। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নাসিম, ইসমাইল হোসেন, মুকুল হোসেন, দাতু ইয়াসিন, মোহাম্মদ আনোয়ার। বাংলাদেশ ইউথ কমিউনিটি মালয়েশিয়া থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ রমজান, মোহাম্মদ রাজু, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শফিক, মোহাম্মদ মুজিদ, মোহাম্মদ মামুন, মোহাম্মদ রেজওয়ান, খান তরিকুল প্রমুখ। সৌদি আরবে পবিত্র মাহে রমজান উপলক্ষে দাম্মাম প্রাদেশিক বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাম্মাম থেকে প্রতিনিধি রাহুল পারভেজ জানান, স্থানীয় নাবিয়ার হলরুমে দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি ফারুক হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু। প্রধান বক্তা ছিলেন
মোফাজ্জল হোসেন স্বপন, বিশেষ অতিথি ছিলেন আশরাফুর রহমান বাবু, নুরুজ্জামান চন্দন, তাজুল ইসলাম গাজী, নিয়ামতুল্লাহ, শামসুল আলম, সোহেল চৌধুরী, জামাল উদ্দিন সর্দার, কাউসার তালুকদার, মোহাম্মদ আলামিন, জানে আলম, জাহাঙ্গীর সহ আরও অনেকে। এ সময় দাম্মাম প্রাদেশিক বিএনপি, প্রাদেশিক যুবদল, মহানগর বিএনপি ও আল খোয়ার মহানগর সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জোর দাবি জানান। আয়নাঘরে চেয়ারে বসিয়ে মিনিটে 120 বার ঘুরায় ও আঙ্গুলের নখ তুলে লবণ ছিটে নির্যাতন করা হয় বলে ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন মুফতি আমির হামজা। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন বলেন, গতকাল কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন কুষ্টিয়ার ইসলামী বক্তা মুফতি আমির হামজা। অনুষ্ঠান সঞ্চালন করেন পিএইচডি গবেষক মিসবাহ উদ্দিন। প্রধান আকর্ষণ ছিলেন নাগাশ দরবার শরীফের পীর হজরত মাওলানা মুশতাক ফয়েজি। দ্বিতীয় বক্তা ছিলেন হাফিজ মাওলানা মাহফুজুর রহমান। তৃতীয় বক্তা মাওলানা হুসাইন আহমদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রমজান আলী। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী মুসলিম কমিউনিটির গোলাম কবির, আল ইমরান, মনির হোসেন পাটোয়ারি, কে এ সবুজ, আবুল বাশার, রফিকুল ইসলাম, আবু সাইদ, মফিজউদ্দিন, মোহাম্মদ ইমন, আবু হানিফ, মোহাম্মদ রবিউল, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ওয়াসিম সহ আরও অনেকে।